ওকে। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যাপারটা কি, কেন এই শব্দটা এইভাবে ইউজ করা হলো? তো আমরা যেটা জানি যে আমাদের যে থাম্বপ্রিন্ট রয়েছে, আমাদের যে আঙুলের যে ফিঙ্গার প্রিন্টিং গুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। সেই জন্যই কিন্তু আমাদের ক্ষেত্রে যে আধার কার্ড বা অন্যান্য যে আমাদের ফটো আইডি প্রুফ রয়েছে, সেগুলোতে কিন্তু আমাদের এই ফিঙ্গার প্রিন্টিং দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে, যাতে সেটা ডুপ্লিকেট না হয়ে যায়, কেউ কারোরটা যাতে ইউজ না করে নিতে পারে। ঠিক আছে। তো এটা একটা ইউনিক আইডি, ফিঙ্গারপ্রিন্টের প্রত্যেকটা আলাদা, প্রত্যেকের। তো সেই রকমই আমাদের প্রত্যেকের যে ডিএনএ রয়েছে, সেটাও কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। ওকে। আর কোনো স্কুল জয়েন করিনি। যাই হোক, আমি ক্লাসটা কন্টিনিউ করি। তো অবভিয়াসলি এই আমরা যে আমাদের যে টোটাল যে এত ধরনের মানুষ রয়েছে, প্রত্যেকটা যে আমরা আলাদা আলাদা দেখতে, আমাদের আচার ব্যবহার আলাদা, বৈশিষ্ট্যগুলো আলাদা। তো সেগুলো কিভাবে এসছে? সেগুলো এসছে কিন্তু আমাদের ডিএনএ এর উপর এসছে। ওকে। তো ডিএনএ অবভিয়াসলি 99.9% সেম, কিন্তু সেম হলেও কিছু পোর্শনটা আলাদা, এই 0.1%, যেটা সেই 0.1% কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের থেকে আলাদা। এই আলাদা যেটা, দ্যাট ইজ দ্য ভ্যারিয়েশন, এটাই কিন্তু আমাদের ডিফারেন্স যেটা। ঠিক আছে। এবং তার জন্যই এই ডিএনএর যে সিকোয়েন্স, এটাও কিন্তু একটা ইউনিক আইডি তৈরি করতে পারে। আর সেটাকেই বলা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, যেখানে একজন মানুষের সঙ্গে অন্যজন মানুষের যে পার্থক্য, সেটা তার ডিএনএ সিকোয়েন্সটাকে আমরা অ্যালাইন করে, বা তার ডিএনএ সিকোয়েন্সিংটা করে আমরা বলতে পারবো যে এই মানুষটা এবং ওই মানুষটা এক না আলাদা। ঠিক আছে। যদি ম্যাচ করে তাহলে সেম মানুষের ডিএনএ সিকোয়েন্স, আমরা সেম মানুষ। আর যদি দুটো সিকোয়েন্স আলাদা হয়, তাহলে আমরা বুঝবো যে না, তারা সেম মানুষ নয়। এমন কিছু তাই নয়, ওই সিকোয়েন্স গুলোর মধ্যে কতটা মিল রয়েছে, কতটা অমিল রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমরা সেটাও ক্যালকুলেট করে কিন্তু আমরা এটাও বলতে পারি সেই মানুষ দুটো একই ফ্যামিলির সদস্য কিনা, বা একই বাবার দুই সন্তান কিনা, বা তারা বাবা ছেলে বা বাবা মেয়ে কিনা, সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা দিয়ে। তাদের মধ্যে কতটা মিল আছে, কতটা অমিল আছে, তার বেসে আমরা কিন্তু এটা জাস্টিফাই করতে পারি। সো খুব ইম্পর্টেন্ট যেটা 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 হচ্ছে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আমাদের যে, যেটা আমরা হিউম্যান জিনোম প্রজেক্টেও জেনে এসেছি, 99.9% কিন্তু সেম। মাত্র আলাদা হচ্ছে 0.1%। এই 0.1%টা কিন্তু অনেকটাই। ঠিক আছে। ওকে। 0.1%টাও কিন্তু এটা অনেকটা একটা অ্যামাউন্ট বলতে পারো। তো কি জিনিস, এটা হচ্ছে এই যে আলাদা করার যে ব্যাপারটা, যেটা আমি বুঝলাম এতক্ষণ ধরে, যে একটা মানুষের ডিএনএ এর সঙ্গে আরেকজন মানুষের ডিএনএ কম্পেয়ার করে দেখবো যে তারা সেম কি আলাদা। এখন টোটাল যদি আমরা ডিএনএ, যদি আমরা সিকোয়েন্স করতে চাই, তাহলে সেটা অনেকটা বেশি কস্টলি হয়ে যাবে, অনেকটা বেশি ব্যয়বহুল হয়ে যাবে, এবং অনেকটা টাইম টেকিং হয়ে যাবে। ঠিক আছে। আমার তো জানার বিষয় হচ্ছে ওদের যে ডিএনএ সিকোয়েন্সিংটা আমার কাছে ম্যাটার করছে না, যে তাদের কি জেনেটিক প্রবলেম রয়েছে না প্রবলেম রয়েছে, সেটা আমি করতে চাইছি না। আমি তাদের জেনেটিক সিকোয়েন্সিং করতে চাইছি না, আমি শুধু জানতে চাইছি তারা একই মানুষ না তার আলাদা আলাদা মানুষ। সেইটুকুর জন্য আমি কি মেথড ইউজ করতে পারি, যে মেথডটা আমাকে বলে দেবেন যে না এই দুটো ডিএনএ সেম, না এই দুটো ডিএনএ আলাদা, বা যদি আলাদা হয় তাদের মধ্যে কতটা মিল আছে বা কতটা অমিল আছে। আমি হোল ডিএনএ সিকোয়েন্সিং করতে চাইছি না, আমি কোনো ডিজিজ খুঁজতে চাইছি না, আমি কোথাও কোনো মিউটেশন খুঁজতে চাইছি না। আমি শুধু জানতে চাইছি যে দুটো ডিএনএ স্যাম্পেলের মধ্যে মিল আছে না মিল নেই, এদের মধ্যে এরা সেম স্যাম্পেল অথবা সেম স্যাম্পেল নয়। সেটার জন্যই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জাস্টিফিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে। ঠিক আছে। এখানে এটাই হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সবচেয়ে বড় কৃতিত্ব, যেখানে আমরা দেখবো যে এটাকে আমরা হোল জিনোমে সিকোয়েন্সিং না করে, পার্টিকুলারলি কিছু পোর্শনকে টার্গেট করে তার রেসপেক্টে আমরা এই চেঞ্জটা দেখার চেষ্টা করছি। ওকে। তো সেটা কি জিনিস, আমরা অলরেডি জেনেছি যে নন কোডিং এরিয়া থাকে আর কোডিং এরিয়া থাকে, এবং ক্রোমোসোমের মধ্যে এই কোডিং এরিয়া এবং নন কোডিং এরিয়া, এই দুটো কিন্তু অনেকটা
ইম্পর্টেন্ট। ঠিক আছে। নন কোডিং এরিয়া কি? নন কোডিং এরিয়া হচ্ছে হেটারোক্রোমাটিন এরিয়া জেনারেলি। তো এখানে মিউটেশন গুলো বেশি হয়ে থাকে, মানে মিউটেশন গুলো বেশি চোখে পড়ে। পলিমরফিজম যেগুলো হয়, চেঞ্জ যেগুলো হয়, ভেরিয়েশন গুলো হয়, কিন্তু সেগুলো কিন্তু অবভিয়াসলি বেশি যদি মিউটেশন থেকে যায় তাহলে বেশি ধরনের পলিমরফিজম তৈরি হবে, বেশি পরিমাণে ভ্যারিয়েশন তৈরি হবে। আর কোডিং রিজিয়ন গুলো কি? কোডিং রিজিয়ন গুলো হচ্ছে যেগুলো থেকে প্রোটিন এর সংকেত, যেটা সেই প্রোটিনের সংকেত বহন করে। এবং সাধারণত কি হয়, এইগুলো এই এরিয়াগুলোর মধ্যে মিউটেশন দেখা যায়, সেই এরিয়াগুলো সাধারণত একটু কম হয়। তো মিউটেশন যেটা পারসিস্ট করছে, সেই মিউটেশন পারসিস্ট করা এরিয়াগুলো কম। কেন কম আমি সেটাও বলছি। তার জন্য কিন্তু এটা লেস পলিমরফিক হয়, কম এর মধ্যে কম ভ্যারিয়েশন তৈরি হয়। তাহলে আমরা দেখলাম যে বেশি ভ্যারিয়েশন তৈরি হচ্ছে কিন্তু এই নন কোডিং এরিয়ার। একটা জিনিস ভালো করে বুঝলে তোমরা বুঝতে পারবে যে আহ, যে এরিয়াটা প্রোটিন কোড করছে সেই কোডিং রিজিয়নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন সেই কোডিং রিজিয়নের মধ্যে যদি এমন একটা মিউটেশন হয়ে যায় যে মিউটেশনের জন্য আমার শরীরে প্রয়োজনীয় একটা প্রোটিন, সেই প্রোটিনটা ধরে না হোক আহ, এটা স্যালাইভারি অ্যামাইলেজ প্রোটিন, যে প্রোটিনটা কোড করছে। হুম। সেই এই স্যালাইভারি অ্যামাইলেজ প্রোটিন যেটা তাকে যে কোড করছে, যে রিজিয়নটা, যে জেনেটিক ইনফরমেশনটা সেটাকে কোড করছে, সেই জেনেটিক ইনফরমেশনের মধ্যে কোথাও মিউটেশন হয়ে গেছে, তাহলে তো এই এনজাইমটা তৈরি হবে না, এই প্রোটিনটা তৈরি হবে না। কারণ সেটা তৈরি যদি না হয় তাহলে হয়তো মানুষ বেঁচে থাকতেও পারে, নাও থাকতে পারে, হয়তো তার সে হয়তো মরে যাবে। এরকম কোনো ইম্পর্টেন্ট প্রোটিনে যদি এরকম হুট করে মিউটেশন চলে আসে, ইম্পর্টেন্ট প্রোটিনের যে কোডিং রিজিয়ন ডিএনএ, তার মধ্যে যদি হুট করে মিউটেশন চলে আসে, তাহলে কিন্তু এটা সমস্যাদায়ক হয়ে যেতে পারে। অথচ আমরা সে তুলনায় দেখবো যে নন কোডিং যে রিজিয়ন গুলো, সেগুলো কিন্তু জেনারেলি কোনো প্রোটিন সংকেতের যেহেতু বার্তা বহন করে না, এগুলো কিন্তু খুব একটা প্রয়োজনীয় নয় সেই অর্থে বেঁচে থাকার জন্য। আহ, সেইভাবে কোনো প্রয়োজনীয়তা অতটা ওইভাবে নেই, যেটা কিনা আমাদের কোডিং রিজিয়নে রয়েছে, যেটা কিনা আমাদের একটা ইম্পর্টেন্ট প্রোটিন তৈরির জন্য রেসপন্সিবল, আমাদের ক্যারেক্টার স্পেসিফিকেশনের জন্য রেসপন্সিবল, সেটা কিন্তু নন কোডিং রিজিয়নে অতটা নেই। সেক্ষেত্রে নন কোডিং রিজিয়নে যদি কোনো মিউটেশন হয়ে যায়, তো সেক্ষেত্রে মরে যাওয়ার চান্সটা অনেক কম থাকে, মানে লিথাল হওয়ার চান্সটা অনেক কম থাকে। ফলে সেই লিথাল মিউটেশন না হওয়ার জন্য এখানে কিন্তু নন কোডিং রিজিয়নের ক্ষেত্রে কিন্তু মিউটেশন গুলো পারসিস্টেন্ট হয়, অর্থাৎ যে মিউটেশন গুলো হলো সেগুলো কিন্তু রয়ে যায়। ওকে। মিউটেশন গুলো কিন্তু হারিয়ে যায় না, রয়ে যায়, পারসিস্টেন্ট হয়। কোডিং রিজিয়নের ক্ষেত্রে কিন্তু যেটা বললাম, যে লিথাল মিউটেশন হয় অনেক সময়, যে মিউটেশন গুলো মৃত্যু ডেকে আনতে পারে, সেই জন্য এই মিউটেশন গুলো কিন্তু কম চোখে পড়ে। ঠিক আছে। তো এই নন কোডিং এরিয়াটাকে টার্গেট করা হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জন্য, যে এমন একটা এরিয়া যেটার মধ্যে অনেক বেশি মিউটেশন রয়েছে বা অনেক বেশি পলিমরফিজম রয়েছে অথবা অনেক বেশি ভ্যারিয়েশন রয়েছে। তো সেই ভ্যারিয়েশন থাকা যে রিজিয়ন গুলো, সেগুলোকে যদি আমি টার্গেট করি, তাহলে দুটো পার্সনের মধ্যে একজনের সঙ্গে আরেকজনের যদি নন কোডিং রিজিয়নের মধ্যে আমি তফাৎ বার করতে চাই, দেখি যদি এর নন কোডিং রিজিয়ন আর এই নন কোডিং রিজিয়নটা ম্যাচ করছে কি করছে না, তাহলে আমি বুঝবো যে এটা সেম মানুষ না আলাদা মানুষ। ওকে। তাহলে আমাদের কোডিং রিজিয়নের সবটা আমার সিকোয়েন্স করার দরকার নেই। ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস, এই যে আমাদের নন কোডিং রিজিয়ন গুলো, এখানে কি হয়, রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স থাকে। অর্থাৎ এই আমি যেটা দেখিয়েছি এখানে, যে এই যেটা ATTGGC, এই সিকোয়েন্সটা বারবার রিপিট হতে হতে গেছে, ATTGGC। ওকে। তো এটা বারবার রিপিট হতে হতে গেছে। ঠিক। এখানেও ATTGGC, এখানেও ATTGGC। ঠিক আছে। তো এরকম ডিএনএ রিপিটেশন দেখতে পাওয়া যায় নন কোডিং রিজিয়নে, যেটাকে স্যাটেলাইট ডিএনএ বলে বা রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স বলে। তো এই সিকোয়েন্সটা, এই রিপিটেটিভ যে সিকোয়েন্সটা, এটা কতগুলো নিউক্লিওটাইডের তার উপর ডিপেন্ড করে আমরা এটাকে মাইক্রো স্যাটেলাইট বলতে পারি বা মিনি স্যাটেলাইট বলতে পারি। মাইক্রো মানে ছোট, মিনিট থেকে। ওকে। তো জেনারেলি 10 বা 10 বেস পেয়ারে যদি কম হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে মাইক্রো স্যাটেলাইট বলছি। এই রিপিটেটিভ সিকোয়েন্সটা দেখো, এখানে 6টা নিউক্লিওটাইড নিয়ে তৈরি। ওকে। তো আর কি হয়, এটা কিন্তু এটি রিচ হয়। ওকে। সরি, এটা কিন্তু
এটি রিচ হয়, মানে এটি পরিমাণে এর মধ্যে বেশি থাকে। ওকে। তাহলে এটা এটি রিচ সিকোয়েন্স হয়। ঠিক একই রকম ভাবে যদি আমরা মিনি স্যাটেলাইটের ক্ষেত্রে দেখি, তাহলে মিনি স্যাটেলাইটের ক্ষেত্রেও কিন্তু এখানে একটা সিকোয়েন্স যেটা রিপিট হচ্ছে, কিন্তু সেটা যে নিউক্লিওটাইডের সংখ্যা সেটা কিন্তু মোটামুটি অনেকটা বেশি হয়। দেখতেই পাচ্ছ 10 থেকে 120 পেয়ারের মধ্যে থাকে, এবং এটা জিসি রিচ হয়। জিসির পরিমাণটা এখানে বেশি, দেখো আমি দেখিয়েছি এখানে, জিসির পরিমাণটা কিন্তু এখানে অনেকটা বেশি। আর এর মধ্যে দেখে নাও এটির পরিমাণটা কিন্তু অনেকটা বেশি ছিল। ওকে। সো জেনারেলি কি করা হয়, এই স্যাটেলাইট ডিএনএ গুলোকে নিয়েই কিন্তু আমরা এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং গুলো দেখি। দেখো এখানে ভিএনটিআর রয়েছে। ভিএনটিআরটা কি? যে ওই যে রিপিট যেগুলো দেখলাম আমরা, ওই রিপিট গুলো কতগুলো রয়েছে, দ্যাট ইজ দ্য ভিএনটিআর। এটা ক্রোমোজোমের রেসপেক্টে আলাদা আলাদা হয়। অর্থাৎ ক্রোমোজোম 5-এ যতগুলো রিপিট রয়েছে, ক্রোমোজোম 2-এ কিন্তু ততগুলো রিপিট নাও থাকতে পারে, আবার ক্রোমোজোম 10-এও কিন্তু ততগুলো রিপিট নাও থাকতে পারে। এমনকি এই ভিএনটিআরটা কিন্তু এই ক্রোমোজোম 5-এ 5 নম্বর যে ক্রোমোজোম, সেই 5 নম্বর ক্রোমোজোমের বাবার কাছ থেকে পাওয়া আর মার কাছ থেকে পাওয়া যে ক্রোমোজোম, তাদের মধ্যেও কিন্তু এই ভিএনটিআর এর তফাৎ দেখতে পাওয়া যায়। বাবার ক্ষেত্রে হয়তো বাবার কাছ থেকে যে ক্রোমোজোম 5 নম্বর ক্রোমোজোমটা আমরা পেয়েছি, আমি আমার ক্ষেত্রে বলছি, তার ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে ভিএনটিআর রয়েছে 11টা, এই রিপিটেটিভ সিকোয়েন্স রয়েছে 11টা। ওকে, 11 বার ওটা রিপিট হয়েছে। আবার দেখা যাচ্ছে মার কাছ থেকে যে ক্রোমোজোমটা আমরা পেয়েছি, তার মধ্যে হয়তো এই 5 নম্বর ক্রোমোজোমের ক্ষেত্রে তার যে ভিএনটিআর বা এই যে রিপিটেটিভ সিকোয়েন্স যেটা, সেটা হয়তো 3টে বা 4টে রয়েছে। সো ক্রোমোজোমের রেসপেক্টে এটি সংখ্যা তো বদলায়। এমনকি একটা ক্রোমোজোমের যে পেয়ার, 2 নম্বর ক্রোমোজোম ধরো দুটো রয়েছে, বা 10 নম্বর ক্রোমোজোম ধরো দুটো রয়েছে, এই যে বাবার কাছ থেকে পাওয়া এক সেট ক্রোমোজোম এবং মায়ের কাছ থেকে পাওয়া এক সেট ক্রোমোজোম, তাদের মধ্যেও কিন্তু এই ভিএনটিআর এর সংখ্যা কিন্তু ডিফারেন্ট হয়। অর্থাৎ এই যে রিপিটেটিভ সিকোয়েন্সের সংখ্যা কিন্তু ডিফারেন্ট হয়। ওকে। তো আমি এখানে উদাহরণ দেওয়ার জন্য 3টে ক্রোমোজোমকে নিয়ে বলেছি। ক্রোমোজোম 10-এ আমি দেখতে পাচ্ছি মোটামুটি 10টা ভিএনটিআর, কোনো একটা হিউম্যান স্যাম্পলের ক্ষেত্রে বলছি, বা ক্রোমোজোম নাম্বার 2-এ দেখা যাচ্ছে 4টে ভিএনটিআর, এবং ক্রোমোজোম নাম্বার 5 দেখা যাচ্ছে যেখানে 11টা ভিএনটিআর। ওকে। এবার কি হবে? এবার এইটুকু জানার পর তোমরা চলে আসো যে এই ফিঙ্গারপ্রিন্টিং কৌশলটা কিভাবে কাজ করবে। প্রথমে জানবো যে এখানে ডিএনএ কে আমাদের আলাদা করতে হবে। ওকে। প্রথমে ডিএনএ আমরা আইসোলেট করলাম, তারপরে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, যেটাকে মলিকিউলার সিজার বা আণবিক কাঁচি বলা হয়, সেই মলিকিউলার সিজার বা আণবিক কাঁচি, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো, এটা কিন্তু শর্ট কোশ্চেন আসে। হুম। তো সেটা দিয়ে কি করা হবে, ডিএনএ কে ছোট ছোট টুকরো করতে হবে। এরপর জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে সেই ডিএনএ টুকরোগুলোকে আমরা জেলের মাধ্যমে চালিয়ে দেব। কিভাবে চলবে ওটা, এবং তারপরে কি করব আমরা দেখে নেব। এই জেলের মধ্যে দেখো চালানো হয়েছে, কথার কথা বলছি। এইটা ধরো জেলের একটা ওয়েল, তার মধ্যে ডিএনএ স্যাম্পল দেওয়া হয়েছে, আবার এই একটা জেলের ওয়েল, তার মধ্যে ডিএনএ স্যাম্পল দেওয়া রয়েছে। তারপর এটা নেগেটিভ থেকে পজিটিভে রান করেছে। ওকে। এক্ষেত্রে দেখা যাবে যে যে ডিএনএ টুকরোটা সবচেয়ে ছোট, সে সবচেয়ে বেশি জোরে রান করবে, অর্থাৎ সে সবচেয়ে আহ, এই প্রান্তে চলে আসবে। আবার যে ডিএনএ টুকরোটা সবচেয়ে বড়, সে সবচেয়ে স্লো রান করবে, ফলে সে এই প্রান্তে রয়ে যাবে। ওকে। উদাহরণস্বরূপ আমরা দেখব যে এখানে
ভিএনটিআর এর সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, অর্থাৎ 7 নম্বর ক্রোমোজোমের এই লাল অংশটা যদি আমি দেখি। আবার যদি আমরা এই অংশটা দেখি, যে ক্রোমোজোম নাম্বার 16, তার কিন্তু ভিএনটিআর এর সংখ্যা হচ্ছে কম, মানে সব ছোট টুকরো। ওকে, ভালো করে দেখো, এই ক্রোমোজোম বি স্যাম্পল থেকে যেটা পাওয়া গেছে, তার যে ডিএনএ, সেই ডিএনএ গুলো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করার পর, ছোট ছোট টুকরো করার পর যখন এই জেলে চালানো হয়েছে, এই লাল অংশটা দেখো সবচেয়ে বড় হওয়ার জন্য সবচেয়ে কাছে রয়ে গেছে, এই প্রান্তে সবচেয়ে কাছে রয়ে গেছে। আর যেটা বলেছিলাম যে 16 নম্বর ক্রোমোজোম, যেটা নীল কালার, অ্যাকচুয়ালি আকাশি কালারের, সেটা দেখো সবচেয়ে ছোট হওয়ার জন্য সেই টুকরোটা কিন্তু সবচেয়ে দূরে চলে এসেছে। আবার যদি আমি এই ক্রোমোজোমের ক্ষেত্রে দেখি, আমি আমি যদি সরি আমি যদি এ ব্যক্তির ক্ষেত্রে দেখি, তার যে স্যাম্পেল, সেখানে দেখো নীল অংশটা কিন্তু সবচেয়ে বড়, এই আকাশি নীল অংশটা কিন্তু সবচেয়ে বড়। ওকে, এখানে ভিএনটি এর সংখ্যা সবচেয়ে বেশি। আবার লাল অংশের যদি আমরা দেখি, এইটা কিন্তু, অর্থাৎ 7 নম্বর ক্রোমোজোমের এখানে ভিএনটি এর সংখ্যা সবচেয়ে কম, অর্থাৎ এই অংশটা সবচেয়ে ছোট। এক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে দেখো, তাহলে লাল অংশটা সবচেয়ে বেশি জোরে দৌড়াবে, ফলে লাল অংশটা সবচেয়ে দূরে যাবে। এই দেখো লাল অংশ দিয়ে দিয়েছে। আবার নীল অংশটা, এই আকাশী অংশটা সবচেয়ে বড় হওয়ায় সবচেয়ে কমে দৌড়াবে, ফলে সেটা কিন্তু তুমি সবচেয়ে কাছে পাবে। ওকে, তো এইভাবে জেল ইলেকট্রোফোরেসিস করা হয়, এবং এই যে ব্যান্ড গুলো পাওয়া গেল, এই ব্যান্ড গুলোকে কি করা হবে, ব্লটিং করা হবে। হুম, অর্থাৎ একটা মেমব্রেনে ছাপ তুলে নেওয়া হবে, যেটা এখানে বলেছে, সাউথার্ন ব্লট করে নেওয়া হলো নাইট্রোসেলুলোজ মেমব্রেনে। এটাকে আমরা ওই ডিএনএ টুকরোগুলোকে জেল থেকে আমরা একটা পর্দা ট্রান্সফার করে দিলাম। এরপর কি করা হবে, এরপর ভিএনটিআর প্রোব ইউজ করা হবে। ওকে, এই প্রোব গুলো কিন্তু ল্যাবে তৈরি করা হয়, এবং সেই ভিএনটিআর প্রোব গুলো কিন্তু নির্দিষ্ট হয়, এবং অটো রেডিওগ্রাফির সাহায্যে কিন্তু কি হবে, এই হাইব্রিড ডিএনএ যেগুলো হবে, অর্থাৎ ভিএনটিআর প্রোব কোথায় আটকেছে, কোন টুকরোর সঙ্গে আটকায়নি, সেটা কিন্তু বোঝা যাবে। কিভাবে বুঝবো আমরা, সেটাকে আমরা দেখবো এই ছবির মাধ্যমে, যে এরকম ভিএনটিআর প্রোব রয়েছে, যেটা হয়তো ফ্লুরোসেন্ট লেভেল, অর্থাৎ যেটা আহ, যদি বাইন্ড করে এই এগুলোর সঙ্গে, ওই সিকোয়েন্স গুলোর সঙ্গে, তাহলে ও একটা লাইট দেবে, ফ্লুরোসেন্স লাইট দেবে। ঠিক আছে, এবার দেখা গেল এটা বাইন্ড করছে। এগুলো সবই মিলি স্যাটেলাইট, যেটা বলছিলাম। ক্রোমোজোম নাম্বার 3, তার এই সিকোয়েন্সের সঙ্গে এই ফ্লুরোসেন্ট লেভেল যে ভিএনটিআর প্রোব, সেটা বাইন্ড করলো, বা বাইন্ড করে একটা ফ্লুরোসেন্ট লাইট দিল। ঠিক আছে, সেরকম এই টুকরোর সঙ্গে বাইন্ড করবে, এই টুকরোর সঙ্গে বাইন্ড করবে, এই যে যত রকম আমি এরকম ভাবে ফ্লুরোসেন্ট ট্যাগ, যে ভিএনটিআর প্রোব যতগুলো বাইন্ড করবে, আমি ততগুলো কি হবে, ফ্লুরোসেন্ট সিগন্যাল পাবো। সেই সিগন্যালের বেসিসে আমি এইরকম একটা ইমেজ পেতে পারি। ওকে, যেটা বলছিলাম তখন, এরকম একটা ইমেজ পেতে পারি। এখন এই যে ইমেজটা পেলাম, এই ইমেজের কথা বলি, এখান থেকে কিন্তু এই যে ইমেজটা পেলাম, এই ইমেজটা কিন্তু এর সঙ্গে সেম ম্যাচ করছে না, আমরা এটা বুঝতে পারছি। আমি একটু পরের ছবিটায় যাই। ওকে, তাহলে আমরা কিন্তু দেখছি যে পুরোপুরি ভাবে এর যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা কিন্তু এর সিকোয়েন্সের সঙ্গে ম্যাচ করছে না। সো দ্যাট ইজ দ্য ফিঙ্গারপ্রিন্ট। তো আমরা বুঝতে পারছি যে এই বি ব্যক্তি এবং এ ব্যক্তি সম্পূর্ণ আলাদা, অর্থাৎ অবভিয়াসলি মানে এই দুটো স্যাম্পেল, এ স্যাম্পেল আর বি স্যাম্পেল দুটো আলাদা স্যাম্পেল। এ ব্যক্তি থেকে নেওয়া হয়েছে একটা, আর এটা বি ব্যক্তি থেকে নেওয়া হয়েছে, কারণ এদের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা কিন্তু ম্যাচ করেনি, তাই আমি এরকম একটা আলাদা ব্যান্ড পেয়েছি, আলাদা আলাদা ধরনের ব্যান্ড পেয়েছি। এখন ধরে নেওয়া যাক কোনো একটা জায়গায় কোনো একটা ক্রাইম হয়েছে। ঠিক আছে,
আমরা বুঝতে পারছি না যে সেই ক্রাইম সিনে এ ব্যক্তি ছিল না বি ব্যক্তি ছিল। হয়তো দুজনেই ডিনাই করছে, এও বলছে যে না আমি ওই সিনে ছিলাম না, আবার বিও বলছে যে না আমি ওই সিনে ছিলাম না। সো দিস ইজ আওয়ার স্যাম্পল। সেই স্যাম্পলটাকে আমরা ওখান থেকে আহ, সেই স্যাম্পল থেকে আমরা ডিএনএ আইসোলেট করেছি। ওকে, হয়তো হয়তো ধরা গেল আমরা একটা হেয়ার ফলিকেল পেয়েছি, একটা চুল পেয়েছি। ওকে, তো সেখান থেকে আমরা বা বডির কোনো একটা সেল পেয়েছি, কোষ পেয়েছি। সেই স্যাম্পল থেকে আমরা তাহলে কি করছি, আমরা কিন্তু ডিএনএ আইসোলেট করছি এবং সেগুলোকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করছি। যেগুলো দিয়ে এদেরকেও ডাইজেস্ট করা হয়েছিল, ঠিক সেরকম ভাবে আমরা কিন্তু ডাইজেস্ট করছি। করে সেটাকে আমরা জেলে চালালাম। চালানোর পর আমরা সেটাকে ওয়েস্ট সাউথ সাউদার্ন ব্লটের মাধ্যমে সেটাকে আমরা কি করলাম, একটা ব্লটিং করলাম এবং আলটিমেটলি আমরা ভিএনটিআর প্রোব দিয়ে আমরা ফাইনালি দেখছি এরকম একটা ইমেজ পেয়েছি। ওকে, তো সেই ইমেজটা সঙ্গে আমাদের এই দুটো অলরেডি ইমেজ রয়েছে, এ এ ব্যক্তি পাওয়া এবং বি ব্যক্তির কাছ থেকে পাওয়া ইমেজ দুটো রয়েছে। তো আমরা যদি এই তিনটে ইমেজের কম্পেয়ার করি, সি এর সঙ্গে যদি আমরা প্রথমে এ কে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব যে এই সিকোয়েন্সটা কিন্তু এর সঙ্গে ম্যাচ করছে না। আমরা দেখেই বুঝতে পারছি। আবার এই সিটাকে যদি আমরা বি এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই সিকোয়েন্সটা কিন্তু ম্যাচ করেছে। ওকে, এই সিকোয়েন্সটা কিন্তু 100% ম্যাচ করেছে। ওকে, ঠিক আছে। তো এটা থেকে আমরা কি কনক্লুড করতে পারি, যে এই যে ফিঙ্গার প্রিন্টিং যেটা আমরা কোনো একটা ক্রাইম সিন থেকে পেয়েছি, সেই ফিঙ্গার প্রিন্টিংটা যখন আমার সাসপেক্ট যাদেরকে আমরা সাসপেক্ট করছি, যাদেরকে আমরা সন্দেহ করছি, সেই সন্দেহভাজন ব্যক্তি থেকে পাওয়া ডিএনএ স্যাম্পেলের ফিঙ্গার প্রিন্টিং এর সঙ্গে মিলে গেল, তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে সি এবং বি একই ব্যক্তি। অর্থাৎ তখন আমরা কিন্তু একে পাকড়াও করতে পারছি, একে ধরতে পারছি। ঠিক আছে, এটাই কিন্তু ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমরা অ্যাপ্লিকেশন বলি। ঠিক আছে, তো যেহেতু ইউনিক আইডি, তো সবার সঙ্গে সবার ম্যাচ করবে না, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে। তো যার সঙ্গে ম্যাচ করে যাবে 100%, তো বোঝা যাবে যে সেই ক্রাইম সিনটা ছিল। তাহলে আমাদের যে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং সেটা আমরা বুঝতে পারলাম। এবং অবভিয়াসলি এটা কিন্তু আমাদের হিউম্যান জিনোম প্রজেক্ট যেটা চলেছে, সেই হিউম্যান জিনোম প্রজেক্টের সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কারণ ওই সিকোয়েন্স গুলো যদি না পেতাম, আমরা কিন্তু এইভাবে কাজ করতে পারতাম না। আমরা এই নন কোডিং কোডিং এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারতাম না। ঠিক আছে, সো এই ফরেন্সিকের কথা যেটা বলেছে, ওকে, রক্ত, চুলের ফলিকল, ত্বক, হাড়, লালারস, শুক্রাণু, ঠিক আছে, সো এইগুলো থেকে আমরা ডিএনএ স্যাম্পল কালেক্ট করে ফরেন্সিক এর ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা মেথড শনাক্ত করার জন্য। হ্যাঁ, এবং বিতর্কিত বিষয়ে পিতৃত্ব নির্ণয়ের জন্য কিন্তু ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট মেথড একটা, সবচেয়ে কনফার্মড একটা মেথড। ঠিক আছে, সো এইটা একটু মনে রেখো। যে একমাত্র সমযমজ বা মনোজাইগোটিক টুইন ছাড়া একটি পপুলেশনে ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন ভিন্ন হয়। খুব ইম্পর্টেন্ট এই কথাটা। ঠিক আছে, মনোজাইগোটিক টুইন বলতে কি বলছে, মনোজাইগোটিক টুইন বলতে বলছে যে যে ক্ষেত্রে যমজ বাচ্চা হয় অনেক সময়, যে গর্ভে একাধিক বাচ্চা থাকে, দুটো বা তিনটে বাচ্চা থাকে একটার বদলে, কিন্তু এই যে দুটো বাচ্চা থাকা মানে তারা যে মনোজাইগোটিক তা নয়। মনোজাইগোটিক মানে হচ্ছে যারা আইডেন্টিক্যাল টুইন, মানে যে ক্ষেত্রে একটা জাইগোট
একটা শুক্রাণু একটা ডিম্বাণু নিষিক্ত করেছে, এবং একটা জাইগোট, সেই একটা জাইগোট কোন রকম ভাবে ডাবল হতে গিয়ে কোন রকম ভাবে ওই রেপ্লিকেশন সেল ডিভিশনের মাধ্যমে যখন গ্রো করছে, মূলা ব্লাস্টুলা এই দশাগুলো যখন আসছে, তখন এই কোনোভাবে ব্রেক হয়ে গেছে, ব্রেকডাউনের মাধ্যমে দুটো কোষপুঞ্জ তৈরি করেছে। একটা জাইগোট থেকে একটা মরুলা হওয়ার কথা, দেখা যাচ্ছে একটা জাইগোট থেকে দুটো মরুলা তৈরি হয়েছে। ওকে, একটা কোষপুঞ্জ কোনোভাবে ভেঙে গিয়ে দুটো কোষপুঞ্জ তৈরি করেছে। সেক্ষেত্রে এদের জেনেটিক মেটেরিয়ালে কিন্তু কোনো রকম চেঞ্জ নেই, দুজনের জেনেটিক মেটেরিয়াল কিন্তু সেম। তো এক্ষেত্রে মনোজাইগোটিক টুইন, যেটা বলছে একটা জাইগোট থেকে তৈরি হওয়া যে দুটো বাচ্চা, তারা ছাড়া বাকি সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু এগুলো ভিন্ন ভিন্ন হবে। শুধু এদের ক্ষেত্রে যারা মনোজাইগোটিক টুইন হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে জেনেটিক যে ফিঙ্গারপ্রিন্টিং এটা কিন্তু সেম হবে না, সব সেম হবে। মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে কিন্তু এই জিনের ফিঙ্গারপ্রিন্টটা সেম হবে, একই ধরনের আমরা ব্যান্ড। ওকে, সো খুব ইম্পর্টেন্ট এটা। যেটা আমরা বলছিলাম ভিএনটিআরএম, যেটা সেটা অলরেডি এখানে বলেছে, আমরা দেখেছি অলরেডি। হুম, এরকম ট্যান্ডেম রিপিট থাকে ওই সিকোয়েন্স গুলো, যেটা অলরেডি বলেছিলাম। ওকে, তাহলে এই হলো তোমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এবং তোমাদের এই মলিকুলার বায়োলজির যে চ্যাপ্টারটা, এটা কিন্তু শেষ হলো। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে, আমার মেল আইডি দেওয়া রয়েছে, এখানে আমাকে মেল করে জিজ্ঞাসা করতে পারো, আমি ডাউট সলভ করে দেবো। ওকে, তাহলে আজ